সুতরাং অবশ্যই এটা একটি সংগ্রামে, আমার মনে হয় একটি ছোট সংগ্রাম থেকে অনেক বড় একটি সংগ্রামে আমরা যুদ্ধ শুরু করলাম। এই পথ অনেক লম্বা, এই পথে অনেক বিপদ এবং সাফল্যর কোনো চেহারা এখন পর্যন্ত মানে চোখে আমরা কোনো সাফল্য দেখতে পাচ্ছি। ধন্যবাদ স্যার। আপনি আপনার কথায় উল্লেখ করেছেন আপনার মায়ের কথা, পরিবারের কথা। আমরা যদি আরেকবার প্রশ্ন করি যে এই সাফল্যে আপনার পরিবারের ভূমিকাটা কি ছিল? দেখুন, আমি যখন নিখোঁজ ছিলাম তখন সবচেয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে আমার পরিবার সদস্যদের। তারা মানে জীবন মৃত্যুর মাঝে আমি যেভাবে ছিলাম তারা ঠিক একইভাবেই ছিল। বের হওয়ার পর আমার উপর সবচেয়ে বেশি হক আমার পরিবারের ছিল। আমার সন্তান 8টি বছর পরিবার মার পিতা দেখা পায়নি। আমার স্ত্রী 8 বছর এই অনিশ্চয়ের মধ্যে কাটিয়েছে। সে কি বিবাহিত নাকি বিধবা এটা বলতে পারতো না। আমার মা কখনো নিজের ভালোর দিকে তাকায়নি। বের হওয়ার পর তার চিকিৎসা করতে গিয়ে আমি জানতে পারলাম তার 2-2বার স্ট্রোক হয়েছিল। তার নিজের চিকিৎসা তিনি করার নেই। আমার এখন প্রধান দায়িত্ব ছিল আমার পরিবারের খেয়াল রাখা। কিন্তু দায়িত্ববোধ থেকে দেশের প্রতি, জাতির প্রতি, আখিরাতের কথা চিন্তা করে আমি যে সংগ্রামে নেমেছি, এখানে সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে আমার পরিবার। আমাকে তারা একেবারে পাচ্ছে না। এখানে আমার পরিবার আমাকে যে সাপোর্ট দিচ্ছে এটা অবশ্যই আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা শুধু আমাকে সাপোর্ট দিচ্ছে তাই না, তারা আমার এই নির্বাচনী প্রচারণায় তারা সরাসরি অংশগ্রহণ করেছে। আমার মা, আমার স্ত্রী, আমার বোনেরা, আমার আত্মীয় স্বজনরা। তারা, আমি যে তাদেরকে সময় দিতে পারছি না, আমার মা অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না। আমার মেয়েদের স্কুল রেজাল্ট হচ্ছে, আমার নির্বাচন প্রচারণার সময় আমি রেজাল্ট আনতে যেতে পারিনি। আমার মেয়েরা বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যায়, তারা চায় তাদের অনুষ্ঠান দেখতে চাও, যেতে পারি না। আমার পরিবার সবচেয়ে বেশি বঞ্চিত। কিন্তু তারা কোনো অভিযোগ করে না, বরঞ্চ তারা আমার এই কাজে সহযোগিতা করে। আমি এখন এখানে আছি, আমার এক আত্মীয় হাসপাতালে অসুস্থ, আমার স্ত্রী এখন সেখানে আমার পক্ষ থেকে সে কাজটা করছে। তাই মনে করি যে আমার পরিবার যদি আমাকে নিঃস্বার্থভাবে কোনো রকম প্রশ্ন না করে আমাকে সমর্থন না দিত, আমি কোনো কাজই করতে পারতাম না। সুতরাং আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তারা আমার মতো জীবনটি আসল, তারা ওই জীবনের দিকে দৃষ্টি রেখে আমার জন্য কষ্ট করে যাচ্ছে না। আমাকে পরিবারের ব্যাপারে কোনো ব্যাপারে তারা চাপ দেন না, সকল কাজ তারা নিজেরা করেন। এই জন্য আমি কৃতজ্ঞ। পাশাপাশি আমার নির্বাচনের কাজে এবং এখন সামাজিক কাজে তারা হাত নেন না। আমি সবসময় তাদের কাছে কৃতজ্ঞ ছিলাম, আছি এবং থাকবো। মাননীয় সংসদ সদস্য, আপনার সংসদীয় আসনের ভৌগোলিক, সামাজিক ও অর্থনৈতিক কাঠামো সম্পর্কে বলুন। প্রবেশদ্বার হচ্ছে মিরপুর, এখানে আমার আসনটি। এখানে 6টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড এবং 2টি ইউনিয়ন পরিষদ নিয়ে আমার এই আসনটি গঠিত। আমার আসনের অর্থনৈতিক শ্রেণীবিন্যাসে আমরা হচ্ছে গিয়ে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষরাই এখানে অধিকাংশ বসবাস করে। আমাদের এখানকার মানুষের প্রধান পেশা হচ্ছে তারা শ্রমজীবী মানুষ। গার্মেন্টস কর্মী, পরিবহন কর্মী, নির্মাণ শ্রমিক, বিভিন্ন বাজারে ছোটোখাটো সবজি বিক্রেতা, দোকানদার, এরাই আমার প্রায় 60% আমার বাসিন্দারা এই কাজ করেন তারা। এবং নদীর উপরে যে 2টি ইউনিয়ন রয়েছে সেখানে বেশিরভাগ তারা কৃষিকাজ এবং ওখান থেকে এসে ঢাকায় কাজ করে আবার ওখানে বসবাস করেন, এটাই এখানে বসবাস করেন আর কি। কিন্তু এখানে 3টি গুরুত্বপূর্ণ স্থাপনা এখানে রয়েছে। উত্তরাঞ্চলের 24টি জেলার সাথে সংযোগ স্থাপনকারী গাবতলী বাস টার্মিনাল আমার এই আসনের ভিতরে। এখান থেকে ইন্ডিয়াও যাতায়াত করা হয়। আমাদের বোটানিক্যাল গার্ডেন এবং জাতীয় চিড়িয়াখানা এখানে, যেটা প্রায় 200-400 একর জমি নিয়ে আনুমানিক এই 2 প্রতিষ্ঠানটি এখানে। প্রায় 100 ছোট বড় শিল্প কারখানা এখানে রয়েছে। তো সব মিলিয়ে এটি একটি পাঁচমিশালী একটি অর্থনৈতিক অবস্থা। কিন্তু বাই অ্যান্ড লার্জ এখানে বঞ্চিত। যে পরিমাণ জনবসতি, যে পরিমাণ ঘনবসতি, সেই তুলনায় বরাদ্দ আমাদের এখানে নাই। যতটুকু বরাদ্দ এই পর্যন্ত হয়েছে তার সঠিক মতো ব্যবহার হয়নি। আমার জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে প্রতিটি বরাদ্দের প্রতিটি টাকা যেন যথাযথভাবে ব্যবহার হয় সেটা নিশ্চিত করা। স্যার, আপনি আপনার অঞ্চলের বেশ কিছু গুরুত্ব